প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার নির্দেশ। এনসিপি মাসব্যাপী পদযাত্রা শুরু, সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করছে নাহিদ। অক্টোবর থেকে শুরু স্থানীয় নির্বাচন, শিগগিরই সরকারের সঙ্গে বৈঠক, পরিবর্তন হচ্ছে আইন। পর্তুগাল স্পেন বিগ ম্যাচ রাতে, মার্কিন ফুটবলারের জন্য নিজেদের আইন ভাঙল ফিফা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রীর হাতে সেই আমন্ত্রণপত্র তুলে দেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এছাড়া ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়। What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. So he has accepted the invitation. সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার শেষে শিক্ষামন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। IAPBর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এছাড়াও বেশ কিছু সভা ও সাক্ষাতে এদিন অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, BSTI এবং সিটি কর্পোরেশন সহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা সভায় অংশ নেন। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। রাজধানীর সেটআপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সেটআপের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। শিশুর সামাজিক বিকাশ শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে সারা দেশে দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান।
দুপুরে রাজধানীর পানি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিশুর প্রারম্ভিক শৈশবের অধিকার শীর্ষক আলোচনায় ডাক্তার জুবাইদা রহমান বলেন 123টি কেন্দ্রে 7,000-এর বেশি শিশু দিবাযত্নের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবার ও তেজগাঁও ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা। সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। সমাবেশে নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিও জানায় দলটি। এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিচার শুরুর কথা বলছে সরকার। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কি তথ্য প্রমাণ আছে অপরাধ ট্রাইব্যুনালের কাছে? তদন্ত কোন পর্যায়ে, কিংবা কবে নাগাদ শুরু করা যাবে বিচার কার্যক্রম? সেই উত্তর খুঁজেছেন নিয়ামুল আজিজ সাদেক। জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগকেও অস্ত্র হাতে আন্দোলন দমনে ভূমিকা রাখতে দেখা যায়। গণবিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্যরা। হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়, এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এরপরই মূলত শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনকারীদের উপর হায়েনার মতো হামলে পড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সরকার সমর্থক বিভিন্ন সংগঠন। যেভাবে দল হিসাবে এই হত্যাকাণ্ডগুলো সংগঠনের ব্যাপারে তারা ভূমিকা পালন করেছে, ধরেন তাদের কমন স্ট্রাকচার ডিসিশন নিয়েছে এই ছাত্র জনতাকে নির্মূল করতে হবে, সেই ক্ষেত্রে তাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তারা ইনভলভ করেছে, তাদেরকে অস্ত্রসজ্জিত করেছে, তাদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, তাদেরকে দিয়ে ন্যারেটিভ দাঁড় করিয়েছে এই বিপ্লবীদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য। আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর বলেন, শুধু 36 জুলাই নয়, বাংলাদেশের অভ্যুদয়ের পর আওয়ামী লীগের যত গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী কাজ আছে সেসব প্রমাণ হিসেবে হাজির করা হবে দলের বিচারের জন্য। শেখ হাসিনা এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি, তাদের মধ্যে একটা টেলিফোনে কথাবার্তা হচ্ছিল। সেই কল রেকর্ডটা যদি আপনারা শোনেন তাহলে দেখবেন যে তিনি সংগঠনকে কিভাবে ব্যবহার করতেন। দুজনই মনে করেন রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ উপাত্ত প্রমাণ হিসেবে উত্থাপন করা হবে। এমনকি জুলাই গণহত্যা নিয়ে যে তদন্ত করেছে জাতিসংঘ, সেগুলোও আমলে নেওয়া হবে। এই যে ধারাবাহিকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করা এবং সেখানে মানবাধিকার বিরোধী অপরাধ যেগুলি সংগঠন করা হয়েছে, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এই যে এত গুম খুন করার পরে যাদের মধ্যে কোনো ন্যূনতম অপরাধ বোধ নেই, বরং তারা এটাকে উল্টোভাবে চিহ্নিত করার চেষ্টা করে, এই বিপ্লবকে জঙ্গি হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, বিপ্লবী যেমন শহীদ যারা হয়েছে তাদেরকে মাদকাসক্ত বলা, জঙ্গি বলার চেষ্টা করা, এই যে ধৃষ্টতা তারা দেখায়, এটা বোঝা যায় যে তারা হার্ড নট ক্রিমিনাল। দল হিসেবে আওয়ামী লীগ দোষী প্রমাণিত হলে স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত, জরিমানা ও নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এবছরের অক্টোবরে উপজেলা ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের কথা ভাবছে ইসি।
স্থানীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে শিগগিরই সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFETর ফল উৎসবে তিনি বলেন, ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি নিষ্পন্ন করার কাজ শেষ হয়েছে। সানাউল্লাহ জানান, স্থানীয় নির্বাচনের আইনে কিছু পরিবর্তন হচ্ছে। সরকারও শিগগিরই নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছে, কমিশনও প্রস্তুত। দিয়েছিলেন এবং সুন্দর অনুষ্ঠান ছিল। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা ইতিমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। এটা সময়ের দাবি। অপচয় বন্ধ করে জনসেবা নিশ্চিত করতে দ্রুত পুরো দেশকে ডিজিটাইজড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ করতে নিজেদের উদ্ভাবনগুলো অর্থমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য 5 সেরা আর্থিক প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে বিস্ফোরণে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কারা কি উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণকালে নেতাকর্মীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকলে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মাইকে তাদের শান্ত থাকার আহ্বান জানান। বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি বই রাখতে সরকারকে বছরে ভাড়া গুনতে হচ্ছে 4,608 টাকা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের প্রায় 3 লাখ বই রাখতে 4 বছরে ভাড়া বাবদ পরিশোধ করতে হয়েছে 12 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের বহু ভবন খালি পড়ে থাকার পরও ভাড়া বাসায় বই রাখতে কেন আগ্রহী কর্মকর্তারা? শুধু তাই নয়, ভাড়া ভবনে অফিস স্থানান্তর করতে আসবাবপত্র কেনায়ও হরিলুট হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সেলফে সাজানো সারি সারি এই বইগুলো স্থায়ী বাসিন্দা ছিল পাবলিক লাইব্রেরির পুরনো ভবনে। নতুন ভবন তৈরি হচ্ছে, তাই ভাড়া বাসায় জায়গা হয়েছে 3 লাখ বইয়ের। একটি বইয়ের জন্য মাসে সরকারকে ভাড়া গুনতে হচ্ছে 8 টাকা। 3 লাখ বইয়ের ভাড়া 25 লাখ, বছরে 3 কোটি, আর 4 বছরে সরকার ভাড়া বাবদ পরিশোধ করেছে 12 কোটি টাকা। 2022 সাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 2টি ভাড়া ফ্লোরে রাখা হয়েছে এসব বই। আশঙ্কার বিষয় হচ্ছে, জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ কবে শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট বলতে পারছে না কেউই। প্রকল্প পরিচালক বলছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গা থাকা সত্ত্বেও সেখানে বই না রেখে অন্যত্র ভাড়া রাখায় প্রতি মাসে 3 কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। তৎকালে যারা সিদ্ধান্ত নিচ্ছে, আমি শুরুতেই এখানে যখন জয়েন করি তখন আমার কাছে একটু বিস্ময় লেগেছে। কপিরাইট বিল্ডিং ছিল আগারগাঁওয়ে, তৎকালে তো আমাদের ইয়েতে ন্যাশনাল লাইব্রেরির কথা বাদ দেন, কপিরাইট বিল্ডিংটাতে ছিল, ওখানে তো আমরা স্থানান্তর হইতে পারতাম, আমাদের লাইব্রেরি অন্তত যেতে পারতাম। আর পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ও খোলা হয়েছে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই হোটেলের বর্ধিত অংশ উচ্চমূল্যে ভাড়া নিয়ে চলছে কার্যক্রম, যা স্বাভাবিক ভবনের চেয়ে কয়েক গুণ ভাড়া বেশি। এছাড়া এ প্রকল্পে ভুতুড়ে কাণ্ড ঘটেছে আসবাবপত্র কেনাকাটায়ও। ভিআইপি সোফা প্রতিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,68,000 টাকা, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। সাধারণ সোফা প্রতিটির দাম 87,000। এছাড়া 6 ফুটের একটি সেক্রেটারির টেবিলের দাম রাখা হয়েছে 75,000 টাকা, যা 22 থেকে 25,000 টাকায় মিলবে। প্লাইউডের কম্পিউটার টেবিল 47,543 টাকা, যার বাজার মূল্য 3 থেকে 3,500 টাকা। এছাড়া কর্মকর্তাদের জন্য এক একটি চেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা, আর অডিটোরিয়ামের প্রতিটি চেয়ার 29,000 টাকা, যা প্রতিষ্ঠান ভেদে 10 থেকে 15,000 টাকা।
এ বিষয়ে গণপূর্তের উড ডিভিশনের বক্তব্য জানতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের অফিসে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি অর্থের অপচয় দাবি করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আহ্বান জানিয়েছে টিআইবি। কতটা অপরিকল্পনাহীনতা, কতটা যোগসাজশ বা কতটা দুর্নীতির সুযোগ রয়েছে, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।